নমস্কার, আপনারা দেখছেন আপতাক খবর। আপতাকের সকাল সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, এই মুহূর্তে আপতাক সকাল সকাল আমাদের এই অনুষ্ঠান শুরু করলাম। আপতাক সকাল সকাল অনুষ্ঠান বিশেষ করে জনগণের স্বার্থে শুরু করা। জনগণকে আমরা জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তাই এবার আমি ইতিমধ্যে একটা লিংক পোস্ট করছি, যাতে আপনারা এই অনুষ্ঠানে যোগদান করার সময় এই লিংক টাচ করে আপনারা যাতে এই অনুষ্ঠানে যোগদান করতে পারেন, তার জন্য আমি একটা লিংক ইতিমধ্যে পোস্ট করলাম। কমেন্টস বক্সে গিয়ে আপনি এই লিংক দেখতে পারবেন। এই লিংক টাচ করলে আপনি অনুষ্ঠানে যোগদান করতে পারবেন সরাসরি। এবার এছাড়াও আরেকটি নাম্বার স্ক্রিনে দিয়েছি, 9088620100। এই নাম্বারে ফোন করেও আপনি সরাসরি অনুষ্ঠানে আপনার ভয়েস কলের মাধ্যমে যোগদান করতে পারবেন। আপতাক সকাল সকাল এবার আমরা চলে আসি প্রথম পর্বে। আজকে জানেন 31শে জানুয়ারি, অর্থাৎ নতুন বছরের শেষ দিন, মাসের শেষ দিন। আজকে 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি আমাদের ইতিহাসে অনেকগুলো কাজের জন্য বিখ্যাত রয়েছে, সেইগুলো আমরা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে সরাসরি জানাই যে এটা ব্রিটেনের প্রথম মহারানী যিনি ছিলেন, এলিজাবেথ প্রথম, তার নির্দেশে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপনা হয়, স্ট্যাবলিশ হয়। তার নির্দেশে কোম্পানি গঠন হয়, সেটা 1599। মানে ভাবুন, মানে কতদিন পুরনো, মানে কতদিন আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ভারতে আসার বহু 300 বছর তারও আগে গঠন করা হয়েছিল এলিজাবেথের নির্দেশে। বড় একটা ঘটনা। আরেকটি বড় ঘটনা 1948। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তো ভারতবর্ষ জড়িয়ে পড়েছিল। ভারতবর্ষের পরাধীনতা তো এর সঙ্গে জড়িত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার আসলে তারা এসেছিল এখানে বাণিজ্য করবার জন্য। সেটা তো অনেক 1700-তে, 1700-1800 পরে। হ্যাঁ, কিন্তু তার আগে এটা 1599 সালে সেটা প্রতিষ্ঠা হয়েছিল। এইটা এসেই যে এই কোম্পানির দ্বারাই তো ইংরেজি ভারতবর্ষে এসছে এবং ভারতবর্ষকে শাসন করেছে। ঠিক ঠিক, এই কোম্পানি মানে ব্যবসার জন্য একটা আলাদা রাজদণ্ড হাতে নিয়ে নিয়েছে, প্রশাসনিক ক্ষমতা। প্রথম এলিজাবেথ প্রথম যিনি ছিলেন ব্রিটেনের মহারানী, তার নির্দেশে এই কোম্পানি গঠন। আর এই কোম্পানি সরকারি কোম্পানি ধীরে 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 বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিস্তার করতে শুরু করো, আর তারপরে ক্ষমতা তাদের হাতে নিয়ে নিতে শুরু করে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক দূরদর্শী ভাবনা। ভাবুন, মানে 1599 আজকে নয়। দ্বিতীয় বড় ঘটনা গতকাল গেছে 30শে জানুয়ারি। এই আমাদের যে রাষ্ট্রপিতা গান্ধীজির হত্যা হয়। আর এই গান্ধীজির হত্যার পর আজকের দিন থেকে সারা ভারতব্যাপী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শহরে দাঙ্গা শুরু হয়ে যায়। অর্থাৎ তার মৃত্যুর পর একটা ভারতে দাঙ্গা ছড়িয়ে পড়ে। আজকের দিন থেকেই দাঙ্গা চারদিকে কিন্তু ছড়িয়ে পড়েছিল। এটাও কিন্তু একটা বিশেষ দিন গান্ধী হত্যার পর। আর আরেকটাই বড় ব্যাপার, মানে 1963 সালে যে ময়ূর পাখির মানে ন্যাশনাল বার্ড হিসাবে ঘোষণা করা হয়, সিদ্ধান্ত হয়। তারপরে আজকে দিনই ঘোষণা হয় 1963 সালে ন্যাশনাল বার্ড, ন্যাশনাল রাষ্ট্রীয় পশু পাখি, রাষ্ট্রীয় পাখি আমাদের মর্যাদা পায় 1963 সালে। আজকের দিনেই সেটা হলো ময়ূরকে। অবশ্যই আপনারা দর্শক বন্ধু যারা শুনছেন বা দেখছেন, আজকে দিনে আমরা বিশেষ বিশেষ ইতিহাস নিয়ে কথা বলছি। আরেকটি বড় ঘটনা রয়েছে 1996 আমাদের দেশে এশিয়ার প্রথম যেটা বলি স্পোর্টস ইউনিভার্সিটি পুনেতে স্থাপনা হয়, মানে এস্টাবলিশ হয়। স্পোর্টস ইউনিভার্সিটির কিন্তু ভাবুন, আমাদের 1963 সালের ঘটনা আমরা বলছি। সরি, 1996-তে একটা ইউনিভার্সিটির প্রয়োজন মনে করেছিল সরকার। তারপরে তারা একটা গঠন করে, মানে ক্রীড়া বিষয়, শুধু খেলাধুলা বিষয়ক একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় তৈরি করার ভাবনা এটা ভারতবর্ষের মাথায় ছিল। তারপর শুরু হয় পুনেতে, প্রথম পুনেতে। এই ধরনের অনেকগুলো রয়েছে। এছাড়াও আজকে 175তম শিবনাথ শাস্ত্রীর জন্ম জয়ন্তী। সেটার যদি দু চার কথা আপনি দর্শকদের জানান, শিবনাথ শাস্ত্রী সম্পর্কে, তার অ্যাক্টিভিটি সম্পর্কে যদি একটু অবগত করেন আমাদের দর্শকদের। শিবনাথ শাস্ত্রী
ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কি আপনারা শিশুরা কিশোররা নিশ্চিত দেখেছেন, ইতিহাসের বইতে তার নামটি বড় করে রয়েছে। ব্রাহ্ম সমাজ যে প্রতিষ্ঠা করেছিলেন কুসংস্কার বিরোধী আন্দোলনের জন্য, যে করেছিলেন, যে কেশবচন্দ্র সেন আর এই শিবনাথ শাস্ত্রী, তারাই ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা। তারা মানে পুতুল পুজো, এই যে পৌত্তলিকতা বিরোধী তারা ছিলেন। এটা বড় কথা নয়, যেটার কথা আমি বলতে চাইছি আজকে প্রথমেই আপনাদের বলে দিচ্ছি যে করোনাকালীন পিরিয়ডে আমি বলবো না, মদ্যপায়ীর সংখ্যা বেড়ে গেছে, এটি ঘোষিত হয়েছে। ফলত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখন দ্বিতীয় পজিশনে আছে মদ বিক্রিতে। তারা প্রথম স্থানে যেতে চাইছে এবং ঘরে ঘরে মদ, এই প্রকল্প নিয়েছে। প্রায় 4টি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে যে তারা ঘরে ঘরে মদ পৌঁছিয়ে দেবেন। তো আমি এই কথাটা বলছি এই কারণে, এই শিবনাথ শাস্ত্রী একটি মাসিক পত্রিকা বার করেছিলেন যার নাম ছিল মদ না গরল, অর্থাৎ মদ্যপান বিরোধী একটা আন্দোলন তিনি গড়ে তুলতে চেয়েছিলেন, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে। পত্রিকারই নাম শুনুন, নাম কি? মদ না গরল। এর তো একটা দিঘি আছে এখন তো সর্বজনীন, গরল অর্থাৎ বিষ। বিষ বিষ। এই নামে একটা পত্রিকা হয়, ভাবতে পারেন যে একটা মাসিক পত্রিকা ধারাবাহিকভাবে চালানোর এই চিন্তা ছিল শিবনাথ শাস্ত্রীর। 2 নম্বর, তিনি তারই নেতৃত্বে প্রথম যে মেয়েদের নাবালিকা বিবাহ, অর্থাৎ 14 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, এমন নীতি পাশ হয়েছিল এবং তাই আন্দোলন গড়ে তুলেছিলেন এই বিষয়টি। অর্থাৎ এই যে আমরা বলি নাবালিকা বিবাহ বা তার যে নিয়ম কানুন, এখন তো আবার বয়সটা বাড়িয়ে দিয়েছে, 18 থেকে কত করেছে এখন 21 বছর, 21 বছর করেছে। তার মানে তার মূল প্রবক্তা ওই পিরিয়ডে তার ধারণা ছিল কি, যে 14 বছর নিচে বালিকাদের বিবাহ দেওয়া যাবে না। আরেকটি উল্লেখযোগ্য কাজ তিনি করেছিলেন, যে রবীন্দ্রনাথ বিশেষ করে তাকে অনুরোধ করেছিলেন তার জীবনী আত্মচরিত লেখার জন্য। সেই ধ্যান ধারণায় উদ্বুদ্ধ হয়েই তিনি তার এই আত্মচরিত লিখেছিলেন। এবং রামতনু লাহিড়ীও যে ব্রহ্ম সমাজ, এই যে কলকাতা সমাজ, এই নিয়ে যে তিনি ছবি বা যে ছবি এঁকেছেন, ছবি মিনস তিনি যে লিখেছেন, এটি একটি উল্লেখযোগ্য তৎকালীন সমাজকে জানা যায়। অবশ্যই সোমপ্রকাশ নামে একটি পত্রিকা, উল্লেখযোগ্য পত্রিকা স্বাধীনতা আন্দোলনের সময়, সেইটিও তিনি সম্পাদনা করতেন। এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। শাস্ত্রীজির কথা বলছি, শিবনাথ শাস্ত্রীর কথা বলছি। 175তম তার জন্ম জয়ন্তী আজকে পালন হচ্ছে। যারা তাকে জানেন বা তার অবদান সমাজে, তার ডিভোশন, সমাজের প্রতি তার করণীয় যেগুলো ছিল, আদর্শ ছিল, সেসব নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন তারা আজকে অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছেন। আমরাও আপনাদের পক্ষ থেকে তার এই চিন্তা ভাবনার জন্য, এই চিন্তা ভাবনা আরো দিকে দিকে ছড়িয়ে যায়। এই মদ বিরোধী আন্দোলনের জন্য তিনি বই, একটা পেপার শুরু করে, পত্রিকা শুরু করেছিলেন। মানে তার আজকের দিনে যাই দাঁড়িয়ে মদ দুয়ারে পৌঁছে দেওয়ার একটা কর্মসূচি গ্রহণ করছে। এটা অবশ্যই তার চিন্তাকে একেবারে বিপরীত গিয়ে, মানে একেবারে তার বিপরীত ধর্ম এখন কিন্তু এই বাংলা থেকে শুরু হয়েছে, এই পদক্ষেপ বাংলা থেকে শুরু হয়েছে। এটাও কিন্তু খুব নিন্দনীয় আমার মনে হয়। যে তবে সরকার টাকার জন্য, উপার্জনের জন্য মানুষকে মদের মধ্যেও ঠেলে দিতে পারে, সেটাও একটা নজির আমরা হয়তো দেখতে পাচ্ছি। সেটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো মানুষকে কত সুবিধা করে দিয়েছে। মানুষ যে যারা মদ খায় তারাও অনেক সময় লজ্জিত হয়, নিজেরা স্বয়ং গিয়ে মদের দোকানে মদ কেনে না। তা সুতরাং এখন ভয়ের কিছু নেই, অনলাইন মদ পাওয়া যাবে এবং সংস্থাকে বললে পরে সে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে যাবে। এখন যেমন খাবার পৌঁছে দিয়ে যাচ্ছে, অবশ্যই সেই অনলাইনও কিন্তু ব্যবস্থা শুরু হচ্ছে। যাই হোক, এটা আগামী দিনে অর্থনীতি কতটা মজবুত করবে তা জানি না, কিন্তু জননীতিকে আর জনগণের বেসকে, তার ব্যাকবোনকে যে শেষ করবে, এতে কোনো আমার মনে হয় না কোনো সন্দেহ আছে বা থাকতে পারে। দর্শকরা আরো হয়তো ভালো কিছু বলতে পারবেন, আরো দর্শকদের মতামত জানাতে পারেন। এই অবশ্যই আর একটা ব্যাপার আজকে জানাই, যে আজকে রোড সেফটি ডে, সারা দেশব্যাপী রোড সেফটি ডে পালন হচ্ছে। কারণ যে রোডে মৃত্যু, লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর সড়ক দুর্ঘটনা হয়ে যায়, একটা বড় দুর্ঘটনা ঘটেছে। অবশ্যই সারা ভারতবর্ষে কিন্তু এই দুর্ঘটনা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নিয়েছে। আমরা এই এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য থেকে আমরা এই যে তথ্যগুলো এগুলো পাই, যে অ্যাক্সিডেন্টাল মৃত্যু, এই রোড সেফটি ডে মানে লক্ষ লক্ষ মৃত্যুর একটা কিন্তু হার রয়েছে। দীর্ঘ এই কদিন
এদিকে এখন রোড সেফটি ডে সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে। আর আর সবচেয়ে বড় আরেকটি ব্যাপার জানাই যে আজকের থেকে আমাদের সংসদের অধিবেশন শুরু হচ্ছে, বাজেট অধিবেশন শুরু হয়েছে আজকের থেকে বাজেটের অধিবেশন শুরু হচ্ছে। ঠিক 11টা নাগাদ অধিবেশন শুরু হয়। এই অধিবেশনের শুরুতেই প্রধান সবাই এই উপস্থিত হন, সংসদের বিভিন্ন সাংসদরা উপস্থিত হন। আর চলুন একবার দেখে নিই সংসদে অধিবেশনে উপস্থিত হয়ে কিভাবে শুরু হলো। প্রথমে কিন্তু আমাদের যে ন্যাশনাল সং জনগণমন সেটাকে কিন্তু সেটা দিয়ে হয়। প্রত্যেকে আসার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদে আসেন, তার বক্তব্য তুলে ধরেছেন। আমরা একটু চলে যাই সংসদে কি হয়েছে, কিভাবে সংসদের অধিবেশন শুরু হলো। আজকে বাজেট অধিবেশন, সারা দেশে 1 বছরের বাজেট একটা তৈরি হবে। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, অন্যান্য আছেন, দেখে নিন। प्लीज टेक योर सीट। माननीय सदस्यगण, कोरोना वायरस से उत्पन्न वैश्विक महामारी का यह तीसरा वर्ष है। इस दौरान हमने भारत के लोगों की लोकतांत्रिक मूल्यों में अगाध आस्था, अनुशासन और कर्तव्य परायणता को और मजबूत होते देखा है। आज जब भारत अपनी आजादी के 75 वर्ष पर अमृत महोत्सव मना रहा है, तब प्रत्येक भारतवासी की यह संकल्प शक्ति भारत के उज्जवल भविष्य के लिए असीम विश्वास पैदा करती है। इसी विश्वास के साथ मैं संसद भवन के इस ऐतिहासिक सेंट्रल हॉल से प्रत्येक भारतवासी का अभिनंदन करता हूं। मैं आज संसद के इस समवेत सत्र में देश के उन लाखों स्वाधीनता सेनानियों को नमन करता हूं, जिन्होंने अपने कर्तव्यों को सर्वोच्च प्राथमिकता दी और भारत को उसके अधिकार दिलाए। आजादी के इन 75 वर्षों में देश की विकास यात्रा में अपना योगदान देने वाले सभी महानुभावों का भी मैं श्रद्धापूर्वक स्मरण करता हूं। अमृत महोत्सव के इस कालखंड में देश की महान विभूतियों से जुड़े विशेष अवसर भी सभी देशवासियों को प्रेरणा दे रहे हैं। गुरु तेग बहादुर जी का 400वां प्रकाश वर्ष पर्व, श्री अरविंदो की 150वीं जन्म जयंती, V.O. चिदम्बरम पिल्लई का 150वां जन्म वर्ष और नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जन्म जयंती जैसे पुण्य अवसरों को मेरी सरकार पूरी भव्यता के साथ मना रही है। सरकार ने इस वर्ष से गणतंत्र दिवस समारोह को नेताजी की जयंती पर 23 जनवरी से ही मनाने की शुरुआत की है। मेरी सरकार मानती है कि अतीत को याद रखना तथा उससे सीख लेना देश के सुरक्षित भविष्य के लिए बहुत ही जरूरी है। साहिबजादों के बलिदान की स्मृति में 26 दिसंबर को वीर बाल दिवस की घोषणा एवं 14 अगस्त को विभाजन विभीषिका स्मृति दिवस इसी सोच का परिचायक है। सरकार ने भगवान बिरसा मुंडा को श्रद्धांजलि स्वरूप उनके जन्म दिवस 15 नवंबर को जनजातीय गौरव दिवस के रूप में मनाने का भी निर्णय लिया। माननीय सदस्यगण, आजादी का अमृत महोत्सव हम सभी भारतीयों के लिए अगले 25 वर्षों के संकल्पों को आकार देने का पवित्र अवसर है। मेरी सरकार सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास के मंत्र पर चलते हुए
अगले 25 वर्षों के लिए मजबूत बुनियाद पर तेजी से काम कर रही है। इस बुनियाद का सबसे महत्वपूर्ण संकल्प एक सर्वसमावेशी, सर्वहितकारी, सशक्त भारत का निर्माण और देश की आत्मनिर्भरता है। कोरोना के इस कठिन समय की चुनौतियों ने देशवासियों को अपने लक्ष्यों को जल्द से जल्द प्राप्त करने के लिए प्रेरित किया है। দেখছেন আপনারা সংসদ অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশন শুরু হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার বক্তব্য রেখেছেন। তিনি করোনা কালের মধ্যে দাঁড়িয়েও সরকার কিভাবে কাজ করছে না করছে সেগুলো কিন্তু তথ্য তুলে ধরেছেন। সরকার আরো কি কি কাজ করছে, তারা কি কি চিন্তা ভাবনা করেছে, করোনার পরিস্থিতিতে আরো কি কি ব্যবস্থা গ্রহণ করছে তার সরকার অর্থাৎ মোদী সরকার, সেই কথাগুলো কিন্তু তুলে ধরছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আমরা দেখলাম তার বক্তব্য, আমরা শুনেছি, বিভিন্ন ইস্যু নিয়ে বলেছেন। করোনার মধ্যে কিন্তু আরো কিছু উদ্যোগী হয়েছে সরকার, করোনার মধ্যে কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করছে, সেটাও কিন্তু রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে তার ভাষণে তুলে ধরেছেন। আর একটুখানি কোভিড নিয়ে কি বলছেন রাষ্ট্রপতি একটু শুনে নেই। আমাদের দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোভিড নিয়ে কি বলছেন একটু শুনে নেই, চলুন দেখে নিই। कोविड-19 के खिलाफ इस लड़ाई में भारत के सामर्थ्य का प्रमाण कोविड वैक्सीनेशन प्रोग्राम में नजर आया है। हमने 1 साल से भी कम समय में 150 करोड़ से भी ज्यादा वैक्सीन डोज लगाने का रिकॉर्ड पार किया है। आज हम पूरी दुनिया में सबसे ज्यादा वैक्सीन डोज देने वाले अग्रणी देशों में से एक हैं। इस अभियान की सफलता ने देश को एक ऐसा रक्षा कवच दिया है जिससे हमारे नागरिकों की सुरक्षा भी बढ़ी है और उनका मनोबल भी बढ़ा है। आज देश में 90% से अधिक वयस्क नागरिकों को टीके की एक डोज मिल चुकी है, जबकि 70% से अधिक लोग दोनों डोज ले चुके हैं। हर घर दस्तक अभियान के माध्यम से सरकार बाकी लोगों तक भी पहुंच रही है। इसी माह वैक्सीनेशन प्रोग्राम में 15 से 18 वर्ष तक के किशोर किशोरियों को भी शामिल किया गया है। साथ ही फ्रंटलाइन वर्कर्स और बीमारियों से ग्रस्त वरिष्ठ नागरिकों के लिए प्रिकॉशनरी डोज की भी शुरुआत की गई है। अब तक देश में कुल 8 वैक्सीन्स को इमरजेंसी यूज के लिए स्वीकृत मिल चुकी है। भारत में बन रही 3 वैक्सीन्स को विश्व स्वास्थ्य संगठन की तरफ से आपात स्थिति में उपयोग की मंजूरी भी मिली है। भारत में बन रही ये वैक्सीन्स पूरी दुनिया को महामारी से मुक्त कराने और करोड़ों लोगों का जीवन बचाने में अहम भूमिका निभा रही है। माननीय सदस्यगण, कोरोना महामारी से निपटने के लिए हमारे देश के प्रयास केवल तात्कालिक चुनौतियों तक सीमित नहीं हैं। इसीलिए मेरी सरकार ऐसे दूरदर्शी समाधान तैयार कर रही है जो भविष्य के लिए भी प्रभावी और उपयोगी रहें। सरकार द्वारा 64,000 करोड़ रुपए की लागत से शुरू किया गया प्रधानमंत्री आयुष्मान भारत हेल्थ इंफ्रास्ट्रक्चर मिशन इसका एक सराहनीय उदाहरण है। इससे न केवल वर्तमान की स्वास्थ्य संबंधी जरूरतों को पूरा करने में मदद मिलेगी, बल्कि आने वाले संकटों के लिए भी देश को तैयार किया जा सकेगा। मेरी सरकार की संवेदनशील नीतियों के कारण देश में अब स्वास्थ्य सेवाएं जन साधारण तक आसानी से पहुंच रही हैं। 80,000 से अधिक हेल्थ एंड वेलनेस सेंटर्स और करोड़ों की संख्या में जारी आयुष्मान भारत कार्ड से गरीबों को इलाज में बहुत मदद मिली है। सरकार ने 8,000 से अधिक जन औषधि केंद्रों के माध्यम से कम कीमत पर दवाइयां उपलब्ध कराकर इलाज पर होने वाले खर्च को कम किया है। सुलभ और सुगम स्वास्थ्य सेवाओं के लिए उठाया गया आयुष्मान भारत डिजिटल मिशन भी एक बड़ा कदम है। माननीय सदस्यगण, कोरोना काल में भारतीय फार्मा सेक्टर ने भी अपनी श्रेष्ठता को साबित किया है। वर्तमान समय में भारतीय फार्मा कंपनियों के उत्पाद 180 से ज्यादा देशों में पहुंच रहे हैं। लेकिन इस क्षेत्र में भारत के लिए संभावनाएं कहीं अधिक व्यापक हैं।
फार्मा इंडस्ट्री के लिए मेरी सरकार द्वारा घोषित पीएलआई स्कीम से इन संभावनाओं को विस्तार मिलेगा और रिसर्च को भी गति मिलेगी। सरकार द्वारा किए गए प्रयासों के परिणाम स्वरूप योग, आयुर्वेद एवं पारंपरिक चिकित्सा पद्धतियों की लोकप्रियता लगातार बढ़ रही है। वर्ष 2014 में देश से 6,600 करोड़ रुपए के आयुष उत्पादों का निर्यात होता था, जो आज बढ़कर 11,000 करोड़ रुपए से अधिक हो गया है। কমলদা, এই যে আমরা দেখছি, দর্শকরাও দেখছেন যে সংসদে রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি আমাদের সরকার কি কি অ্যাক্টিভিটিস করেছে, সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তার ঢালাও করে বিবরণ দিচ্ছেন। বলছেন আমরা শুনলাম যে কোভিডের জন্য 1 বছরের কম সময়ের মধ্যে 150 কোটি ভ্যাকসিনেশন হয়েছে, কিন্তু তথ্য কিন্তু তেমন বলছেন, সেটা অন্য কথাই বলছেন। জানি না এটা কি করে বলছেন, রাষ্ট্রপতি সংসদে দাঁড়িয়ে এটা কথাটা বলছেন। এটা কিন্তু অবশ্যই চিন্তাজনক ব্যাপার যে 1 বছর থেকেও কম সময়ের মধ্যে 150 কোটি ভ্যাকসিন দিতে পেরেছে, এই কথাটা বলছেন। তার মানে ভারতবর্ষ আছেই তো 130 কোটি লোক। না তা নয়, ভ্যাকসিনেশন ডোজের কথাটা এখানে হচ্ছে 130-140 কোটি লোক আছে, কিন্তু ডোজের কথা বলছেন যে 150 কোটি ডোজ দেওয়া হয়েছে। যদিও ডোজের হিসাবে আমরা যদি করি তো 140 × 140 হিসাব মতন আমাদের 280 কোটি ডোজ দরকার মিনিমাম। তারপরে আবার যদি স্পেশাল ডোজ আমরা দেই, যে বুস্টার ডোজ যেটা বলছি, সেটা আরো কিন্তু বাড়বে, প্রায় 10 কোটি ডোজ আরো বেড়ে যাবে। 25 কোটি ডোজ আরো বেড়ে যাবে। 280 প্লাস 25 মানে 315 কোটি টোটাল ডোজ দরকার আমাদের দেশের সমস্ত নাগরিক, বাচ্চা, শিশুদের নিয়ে যদি সকলকে ডোজ দেওয়ার কথা যদি ভাবি, তা আমাদের মোটামুটি, আর তারপরে বয়স্ক যারা রয়েছেন তাদের যদি ডোজের কথা আমরা ভাবি, যে বুস্টার ডোজ, তাহলে 25 কোটি বুস্টার ডোজ লাগবে। তা 25 কোটি বুস্টার ডোজের মধ্যে বয়স্ক নাগরিক রয়েছেন বা এছাড়াও যারা রয়েছেন মানে অগ্রিম সারিতে যারা করোনা যোদ্ধা রয়েছে তাদেরকে নিয়ে এভাবে যদি আমরা হিসেব করি, তাহলে 25 কোটি আরো ডোজ প্রয়োজন। মোট আমাদের যদি সকলকে যদি ভ্যাকসিনেশন করা যায়, শিশুদের থেকে শুরু করে বয়স্কদের, আর বুস্টার ডোজ নিয়ে, তাহলে আমাদের হিসাব মতন 315 কোটি ডোজ লাগবে। তার মধ্যে 150 ডোজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা টেলিফোনেও যদি মোবাইলে কথা কারো ফোন করি, সেই কথাটাও আমরা কিন্তু শুনতে পাই যে 150 কোটি আমরা খুব গর্বের সাথে পূরণ করেছি, 150 কোটি ডোজের কথা। কিন্তু প্রশ্ন আমার এখানে যে রাষ্ট্রপতি বলছে যে 1 বছর থেকেও কম সময়ের মধ্যে 150 কোটি ডোজ আমরা পূরণ করেছি। এখানে আমার প্রশ্ন যে এটা কিন্তু তথ্য কিন্তু বলছে না, সেটা আমরা পরে এই আলোচনার মধ্যে আসবো, সেটাও আমরা হয়তো তুলে ধরার চেষ্টা করবো। এই যে এছাড়াও কিন্তু বলছেন 8,000 থেকে একটু কিছু বেশি মানে ঔষধ কেন্দ্র করা হয়েছে। মানে আমার সারা দেশের মধ্যে 8,000, এটা আপনি কতটা গুরুত্বপূর্ণ মানে এই 8,000 কেন্দ্র থেকে কি সমস্ত দেশকে নাকি ঔষধ কমের মধ্যে চিকিৎসা কমাতে সাহায্য করে দিয়েছে? এটা কত লোকে সাহায্য করতে পারে? না করতে পারে। তিনি তো বলছেন 3 বছরের করলো এটা। 3 বছরে যদি এত বড় ভারতবর্ষের আয়তন, সেখানে যদি 8,000 ঔষধ কেন্দ্র হয়, তাহলে তো এটা তো কি বলবো, একটা বিন্দুতে, একটা সিন্ধুতে একটা বিন্দুর মতো। এটা 3 বছর হয়ে গেছে। তিনি বলছেন এই সময় কেন পারলো না আরো ব্যাপকভাবে করতে, মানুষ আরো সন্তুষ্ট। তবে রাষ্ট্রপতি বলেছেন যে 80,000 হেলথ সেন্টার তৈরি করেছে কেন্দ্র সরকার ইতিমধ্যে। 80,000 দেশে হেলথ সেন্টার তৈরি করেছে, তবে 8,000 ঔষধ কেন্দ্র, যেখান থেকে কম পয়সা ঔষধ পাওয়া যায়। পশ্চিমবঙ্গেও কিন্তু এই কেন্দ্রগুলো আছে, প্রচুর আছে, যে রিবেট এখানে 65% রিবেটে কি ওষুধ পাওয়া যায়। তবে বেশি মানে বেশি দামের ওষুধগুলো পাওয়া যায় না, সেখানে পাওয়া যায় না। আপনার এক্সপেরিয়েন্সটা আছে বলেই বলছি, বেশি দামের ওষুধ এখানে পাওয়া যায় না। এগুলো কিছু প্রকল্প নেয় লোককে জনমুখী করবার জন্য, এই তো হয়েছে। অবশ্যই আমরা নজর রাখবো, বাজেট অধিবেশনের উপরে নজর রাখবো। আজকে বাজেট অধিবেশনে কি হচ্ছে না হচ্ছে সেটার উপরে আমরা নজর রাখছি। আজকে থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। একটা কথা আমি বলে দিচ্ছি, এরপরে পরবর্তীতে রাষ্ট্রপতি কৃষকদের সম্পর্কিত বিভিন্ন প্রকল্প কি করেছে সরকার এটা বলেছে, কিন্তু আজকে একটা উল্লেখযোগ্য ব্যাপার, আজকে কিন্তু কৃষকরা বিশ্বাসঘাতকতা দিবস পালন করছে। অর্থাৎ কৃষকরা তাদের ওই যে 3টে বিল তারা
প্রত্যাহার করলে পরেও রাষ্ট্র তাদের যে বাকি সেই সমস্ত জিনিসগুলো দাবি দাওয়াগুলো তারা তার দিকে বিন্দু মাত্র অগ্রসর হয়নি, অর্থাৎ তারা কথার খেলাপ করেছে রাষ্ট্র এই কৃষকদের কাছে। সেই জন্য কিন্তু আজকের দিনে তারা বিশ্বাসঘাতকতা দিবস পালন করছে, কলকাতায়ও পালিত হবে। অবশ্যই শুনতে পাচ্ছেন যে বিশ্বাসঘাতকতা দিবস পালন করছে কৃষকরা। আজকে সংসদ আবার নতুন অধিবেশন শুরু হয়ে গেল। গত অধিবেশনের শেষের দিকে কিন্তু বিল প্রত্যাহার করা হয়েছিল। 3টি কৃষক বিরোধী যে বিল বলে চিহ্নিত হয়েছে পরে দীর্ঘ আন্দোলনের পর সেই বিল কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। তবে এই ইমপ্লিমেন্ট করা আর বিল প্রত্যাহার করা এই দুটোর মাঝখানে যে সময়টা গেছে তার মধ্যে প্রায় 700 থেকে 750 কৃষক মারা গিয়েছেন, যে কোনো কারণে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে গেছে। এই তার একটা শুধু বিল ইন্ট্রোডিউস করা আর তার কথা অনুযায়ী উইথড্র করে নেওয়া, এই দুটো ইন্ট্রোডিউস আর উইথড্রর শব্দের মাঝামাঝি যে সময়টা গেল তাতে কিন্তু 700 বেশি কৃষকরা প্রাণ তাদের চলে গেছে এই আন্দোলন করতে গিয়ে। এইগুলো কিন্তু তথ্যগুলো কিন্তু উঠে আসবে আর দেশের রাজনীতিতে এইগুলো কিন্তু জায়গায় করে নিচ্ছে। উত্তরপ্রদেশে 6 5টি রাজ্যে নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু এই তথ্যগুলো ঘোরাফেরা রাজনীতির মধ্যে করছে, যে যার মতন ক্যাশ করার চেষ্টা করছে আমি বলতে পারি। এছাড়াও এবার কিন্তু আমরা যাই বিশেষ কিছু আজকে খবরের মধ্যে কিন্তু অনেকগুলো কিছু নিউজ পেপারে হেডিং উঠে এসছে, সেটা আমরা যদি একটু নজর দিয়ে দিই। প্রথমে আমাদের আনন্দবাজারে একটা পত্রিকার যে হেডিং দেখছি, প্রবীণ এবং নবীন জুটির চান মমতা, এটা হেডিং একটা দেখতে পাচ্ছি। প্রবীণ আর নবীনদের জুটি চাইছেন। গতকালই পরশু আমরা একটা খবর দেখলাম যে তার আগের দিন যে মুখ্যমন্ত্রী বলছেন তার রাশটা কিন্তু তার হাতেই আছে, অন্য কাউকে দলের মধ্যে না বলাতে দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমি এটা বলো যে 3জন নেতৃত্ব, উল্লেখযোগ্য নেতৃত্ব, তারা কিন্তু প্রবীণ, তাদের হাতেই তিনি দায়িত্ব দিয়েছিলেন। পার্থ চ্যাটার্জি, সন্দীপ ব্যানার্জি আর আরেকজনকে সুব্রত বক্সী, এই প্রবীণদের হাতেই কিন্তু দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এখন 360 ডিগ্রি তিনি ঘুরে গেলেন, কি পরিস্থিতি হলো, এখন তিনি বলছেন প্রবীণ এবং নবীনদের মধ্যে সংযোগ। এই প্রবীণ নবীনদের নিয়ে কিন্তু ঝড়াও মাঝখানে আমরা তৃণমূলে দেখলাম, বেশ ভালোই ঝগড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীনকে রিপ্রেজেন্ট করছেন, তার হাতে রাশ রয়েছে, তিনি একটা কিন্তু মাঝখানে একটা ছাপও ছেড়েছেন। নির্বাচন যে ঘোষণা হয়েছিল তার মাঝেই কিন্তু তিনি মাঝখানে বলেছিলেন যে এই করোনা কালের জন্য নির্বাচন 1-2 মাস পিছিয়ে দেওয়ার প্রয়োজন আছে। তার কথা অবশ্যই স্ট্যাম্প করে যায়। এতে কিন্তু একটা বার্তা যায় যে তার মানে নিয়ন্ত্রণ রাষ্ট্র, সরকারের রাস্তা ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তুলে নিচ্ছেন, এরকম একটা বার্তা যায়। তারপরেই গর্জে উঠেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু নিয়ে বিতর্ক তৈরি হয়। ব্যাপক বিতর্কের পর মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যারা কটাক্ষ করেছিল, যারা কিছু কমেন্টস করেছিল, তাদের উপরে একটু রেগে রাগ দেখান, তাদের ধমক দেন, করে তারা ক্ষমা চেয়ে নিয়েছিল, সেটাও কিন্তু আমরা দেখেছি। তবে নবীন প্রবীণদের নিয়ে একটা জুটি চাইছেন, এটা কিন্তু ভালো লক্ষণ, আমার মনে হয় না খারাপ কিছু লক্ষণ। কারণ যে এই ভুলটা বামপন্থীরা করে দিয়ে গেছে, আমার মনে হয় বামপন্থীরা প্রবীণরা তাদের ক্ষমতা নিজের হাতে এতটাই শক্ত হাতে ধরে রেখেছিল যে নবীন প্রজন্ম সেভাবে নেতৃত্বে জায়গা করে উঠতে পারে না। সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, সে তো বটেই। এবং তরুণের যে জোয়ার, লেনিনের যে স্বপ্ন, তরুণরা যে অগ্রাধিকার পাবে, সেই কাজটা থেকে তো সকল বামপন্থী যারা ক্ষমতায় ছিল তারা তো নিশ্চিতভাবে অনেক পিছিয়ে ছিল। তরুণ প্রজন্মকে উঠিয়ে আনবার জন্য যে প্রচেষ্টা পার্টিগতভাবে, সেটা ব্যাপকভাবে দেখা যায়নি। অনেক আলোচনার পর তো ইদানিং দেখা যাচ্ছে, এই বিধানসভার আগে, নির্বাচনের আগে দেখা গেছে কিছু তরুণ মুখ, কিছু তরুণী তারা নিশ্চিতভাবে এসছেন। কিন্তু এটা আরো আগে আরো ব্যাপকভাবে করা উচিত ছিল। যদি আমি বলছি না ক্ষমতা দখল, এই সংসদীয় ক্ষমতা দখল, বিধানসভা দখলের কথা না, যে রাজনৈতিক কার্যকলাপ করবার জন্য যে তরুণ প্রজন্মের অগ্রাধিকার প্রয়োজন, তাদের মধ্যে যে জোশ থাকে, সাহস থাকে, এগিয়ে যাওয়ার চেতনা থাকে, প্রাণদানের যে চেতনা থাকে, আরেকগুলো তো পরীক্ষা মানে বামপন্থীরা, সকল বামপন্থীরা জানে 60-এর দশকের শেষ ভাগে, 70 দশকের প্রথম ভাগে সব তরুণরাই তো ছিল এই বামপন্থী। যদি বলো তোমরা, এখন যেমন বলছে সিপিএম কে জাগিয়ে তুলেছে কারা? এই তরুণ প্রজন্মই তো জাগিয়ে তুলেছে। তারপরে ক্ষমতা নিজের হাতে, তারপরে গেছে প্রমোদ দাশগুপ্ত
তরুণ প্রজন্মকে বুঝেছিলেন বলেই তো সুভাষ চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বোস, তারপর অনিল বিশ্বাসরা এসেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন। পরবর্তীকালে যারা ক্ষমতা দখল করলেন তারা বুঝতে পারলেন না কেন এই জিনিসটি বুঝলাম না। আসলে ক্ষমতার দ্বন্দ্বে মোহে তখন তো তারা ক্ষমতা পাননি। ক্ষমতা যে একটা চরিত্র পাল্টায়, ক্ষমতা যে একটা বিশেষ ব্যাপার। সে তুমি যেই ধাপ দ্বারাই হোক, তোমার যদি জনসচেতনতা না থাকে, মানুষের সঙ্গে যাওয়ার যদি প্রবণতা না থাকে, তুমি যদি ক্ষমতাটাকে, আসনটাকে, গতিটাকেই প্রদান করে দেখো, স্বাভাবিকভাবে সাংগঠনিক ব্যাপারটি মার খাবে। আর কারণ আছে, এটা হচ্ছে মধ্যবিত্তের আসলে পার্টি, মধ্যবিত্তরাই মূলত নিয়ন্ত্রণ করে আমরা দেখেছি। সুতরাং মধ্যবিত্তের চরিত্র তো বোঝা খুব মুশকিল। সুতরাং মুশকিল মধ্যবিত্তদের আত্মত্যাগ করে, যেমন তারা যখন পার্টিকে এগিয়ে নিয়ে যায়, তাদেরই আরেকটা যে কর্তব্য, সেই কর্তব্যের দিকে তারা যদি না ঝোঁকে, মানে নিজের আত্মত্যাগের প্রশ্নে, পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে, মানুষের মধ্যে ঢুকে যাওয়ার প্রশ্নে, তাহলে যে কোনো দেশেই হোক না কেন, রাশিয়াতে কেন ভাঙলো। আসলে এই যে রাজনৈতিক সিপিএম যদি থাকে, তারা তো মানে 34 বছর শাসন করেছে, কিন্তু সাংগঠনিক কাজ কি করেছে? সাংগঠনিক বিস্তার করেছে, কিন্তু নবীনদের যে জায়গা দেওয়ার প্রয়োজন ছিল সেই তারা জায়গা দেয়নি। নেতৃত্ব রাজ নিজের হাতে রেখে দিয়েছে। লোক দেখানো সাংগঠনিক বিস্তার ঘটেছিল, কিন্তু রাজনৈতিক চেতনা বিন্দু মাত্র ছিল না। না হলে ওই রকম তাসের ঘরের মতন ভেঙে পড়তে পারে না। আজকে কি অবস্থা, একটা সিট পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, লোক মিটিং এ মিছিলে লোক হচ্ছে, কিন্তু ভোটের ক্ষেত্রে তারা চালিত করতে পারছে না। অবশ্যই তমলদা, আমাদের অনেকে এমনও বলেছেন যে যেহেতু বয়স্করা একেবারে ছেড়ে দিয়েছে হাল, তারা আর কিছু পারবেন না, তারা ধরেই নিয়েছে, তাই নবীনদের জায়গা দিয়েছে বামপন্থী, বাধ্য হয়ে কিন্তু টিকিট দেওয়া হয়েছে নবীনদের। সেটাও কিন্তু অনেকে আলোচনা করতে না হওয়ার কারণ আছে কি, দেখি এত প্রেসার হচ্ছে, জায়গা দিতে পারলো না, ওই টিকিট দেওয়ার ক্ষেত্রে এবার কেউ দাঁড়াবে না, মান সম্মান রক্ষার জন্য ধরে ধরে নবীনদের টিকিট দিয়ে দেওয়া হয়েছে। এরকম কিন্তু অনেকে হতেও পারে, না হওয়ার কি আছে, ওই পার্টিগত ব্যাপার, তারা জানে। কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তরুণের জোয়ার, রাজনৈতিক চেতনা না আসলে পরে এই পরিবর্তন সম্ভব নয়। ওই গদি খালি ভোটের জন্য, এই যে আমি বলছি একটা কথা একবারই বলছি, এই যে নির্বাচন হবে, পৌর নির্বাচন, এক কথাতে বাম দল পাবে পৌর দখল, সেটা তো সময় আমি বলছি, এটা তো আমি একবারই বলছি, পাবে না। যাই হোক, পাবে না, এটা ব্যক্তিগত আপনার আক্ষেপ থেকে হয়তো বলতে পারেন, কিন্তু আমি রাজনৈতিক চেতনা থেকে বলছি। কিন্তু ব্যাপারটা হলো যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তাহলে শিক্ষাটা নিয়েছেন, বামপন্থীদের থেকে শিক্ষা নিয়ে কিন্তু বলছেন যে নবীন আর প্রবীণ মিলে কিন্তু কমিটি তৈরি হবে, নবীন প্রবীণ মিলে কিন্তু এগোতে হবে। তার মানে নবীনদের গুরুত্ব না দিলে আগামী দিনে এটা তার বেশগুলো কিন্তু, এই তৃণমূলের যে বেশগুলো কিন্তু আর থাকবে না, সেটা কিন্তু উপলব্ধি করতে পারছে। বুঝতে হবে রাজনৈতিক স্ট্র্যাটেজি। ওই যে প্রথম মিটিংয়ে প্রবীণদের উদ্বুদ্ধ করে দিলেন, তারপর তিনি বুঝতে পারলেন যে বিষয়টা ঠিক না। এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, তার কায়দা কানুন কৌশল খারাপ ভালো আমি জানি না, তার রাজনৈতিক প্র্যাকটিসের কাছে অনেক কিছু শেখার আছে এদের। বুঝতে পারছেন যে অন্যরকম ব্যাপার, এই গ্রুপটা পরের গ্রুপটা অন্যরকম হয়ে যেতে পারে। তা তিনি কিছুদিন পর আবার একটু বলে দিলেন প্রবীণ নবীন, মানে তিনি যে অভিষেককে গুরুত্ব দিচ্ছেন, এই গ্রুপটাকে যে গুরুত্ব দিচ্ছেন, নাম তুললেন না নিজের ভাইপোর, কিন্তু যে গুরুত্ব দিচ্ছেন সেটাও বুঝিয়ে দিলেন। কৌশল, রাজনৈতিক কৌশল। কিন্তু একটা জায়গা তো পাচ্ছে নবীনরা, যে জায়গা পাচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ যে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের চাঙ্গা করা, তাদের উদ্বেগ আনা, তাদের জোশ ভরে দেওয়া কিন্তু নবীনরাই পারে। প্রবীণরা কিন্তু তাদের রাস্তা দেখাতে পারে, কিন্তু নবীনরাই কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু ইতিমধ্যে আমাদের কলকাতা থেকে কিছু আপডেট নিয়ে রয়েছেন আমাদের একজন সাংবাদিক রয়েছেন, তার সাথে কথা বলে নেব। আমাদের একজন সাংবাদিক সুমিত রয়েছেন, সুমিত দে কলকাতার প্রতিনিধি রয়েছেন আপনাকে। সুমিত, কি আছে আজকে আপডেট, কি আছে কলকাতার, যদি একটু জানাও। দেখো, আজকে আপডেট সর্বপ্রথমেই আছে যে কসবা পরিবহন ভবনে বিক্ষোভ মিছিল করতে চলেছে বাস ইউনিয়ন, ট্রাক ইউনিয়নের। কেন এত ভাড়া বৃদ্ধি বাড়ার সাথে সাথে পুলিশ সেই ফাইন, যেটা আইনিগত বিগত কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম উনি কিন্তু আইনি ভাবে ফাইন বাড়িয়েছে, ফাইনের মাত্রা। সেই ফাইন কেন বাড়ানো হলো সেই নিয়ে কিন্তু বিক্ষোভ হতে চলেছে আজকে কসবা পরিবহন দপ্তরে দুপুর 1টার সময়। তারপরেও জানিয়ে রাখবো, রেলওয়ে রিক্রুটমেন্ট নিয়ে আজকে কংগ্রেস থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করবে আরজিকর হসপিটালের ঠিক অপোজিটে, যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কিন্তু আজ 12:30টার সময়তে কংগ্রেস থেকে বিক্ষোভ মিছিল দেখানো হবে।
তার সাথে আরো একটি আপডেট দিয়ে রাখি যে দুপুর 2:30 নাগাদ কংগ্রেস থেকে বিকাশ ভবন অভিযান শুরু হবে। তার সাথে আরো সুন্দর একটি আপডেট যে সন্ধ্যা মুখোপাধ্যায় তুমি এই বিকাশ ভবন অভিযান কংগ্রেস থেকে হচ্ছে কিসের জন্য, দাবিটা কি 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 একটু সেটাও একটু জানাও। ওনাদের দাবি অবিলম্বে স্কুল খুলতে হবে, অবিলম্বে স্কুল খুলতে হবে, যার কারণে বাচ্চারা দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ স্কুলের নাম বলতে পারছে না, কেউ আবার কোন ক্লাসে পড়ে সেটাও বলতে পারছে, কেউ আবার নিজের রোল নম্বরটাও ভুলে গেছে, কেউ স্কুল কোন দিকে সেই রাস্তাও ভুলে গেছে। শুধুমাত্র অনলাইনে গেমের যে বাজার শুরু হয়েছে তার জন্য বিক্ষোভ দেখাতে চলেছে। অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবিতে বিক্ষোভ করবে কংগ্রেস থেকে। ছাত্র পরিষদ এইটা অবশ্যই, যুব কংগ্রেস ছাত্র পরিষদ। এই যে গান্ধী মূর্তির পাদদেশে একটা এই শিক্ষকদের লড়াই ছিল, নতুন ভাবে আমরা দেখলাম যে তারা কিন্তু সাদা কাপড়ে মুড়ে নিয়ে তারা এই আন্দোলন শুরু করেছিল। নতুন রাজ্যপাল কালকে গেছেন বলে তাদেরকে নাকি মেরে ধরে তুলে দেওয়া হয়েছে, কি হয়েছে সেটাও যদি একটু আপডেটে জানাও। একদমই তাই, যে দীর্ঘদিন ধরে 104 দিন গিয়ে দাঁড়িয়ে মৃত্যু বেঁচে থেকেও মৃত বডির মতন দিন গুনছিল যে ধর্মতলায় শিক্ষক শিক্ষিকারা। গতকালকে সেই জায়গাতেই রাজ্যপাল আসার ঠিক 1 ঘন্টা আগে কিন্তু পুলিশ দিয়ে, কলকাতা লালবাজার বিভাগের পুলিশ দ্বারা সেই শিক্ষক শিক্ষিকাকে কিন্তু মেধা তালিকায় থাকা শিক্ষক শিক্ষিকা যারা মেধা তালিকায় থেকে বঞ্চিত হয়েছে, রাজ্য সরকার রিক্রুটমেন্ট করবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিল, সেই কথা মতন কথা রাখেননি। সেই নিয়ে কিন্তু 104 দিন ধরে চলছিল সেই অবসান। সেই অবসান থেকে কিন্তু ধর্ণা মঞ্চ থেকেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো ঠিক গভর্নর, রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর এবং শোভন চট্টোপাধ্যায় আসার আগে 1 ঘন্টা আগে কিন্তু ওই শিক্ষক শিক্ষিকাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। তার জন্য ওনারা আজও পথে নেমেছে এবং এই গান্ধী মূর্তি পাদদেশে আজও কিন্তু ওনারা ধর্নায় বসে আছেন। আরো কি নতুন আপডেট রয়েছে, সেটা আরো কিছু তথ্য রয়েছে কি? নতুন আপডেট, কলকাতা এসএসকেএম হসপিটালে বিগত কিছুদিন আগে সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় উনি কিন্তু ভর্তি হয়েছিলেন কোভিড এবং ফুসফুসের সমস্যা নিয়ে। কিন্তু আজকে উনি, যেটা খবর পাওয়া যাচ্ছে অ্যাপেলো 7 সদস্য মেডিকেল টিমের পক্ষ থেকে, যে উনি যথেষ্ট পরিমাণে চিকিৎসকের উনি সাড়া দিচ্ছেন, উনি জেনারেল বেডে উনি আছেন, উনি সুস্থ আছেন বলে দাবি করা হচ্ছে চিকিৎসক মহল থেকে। এবং আর কয়েকদিনের মধ্যেই ওনাকে ছুটি নিয়ে বাড়ির পথে উনি রওনা নেবেন এবং উনি সুস্থ আছেন বলে 7 সদস্যের মেডিকেল টিম দাবি করছেন। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সুমিত আপডেট দেওয়ার জন্য, কিন্তু তার উপরে নজর রাখো কি কি ঘটছে, সেই যে ঘটনা যেগুলো ঘটবে তারগুলো আমরা আপডেট দিতে থাকবো। অনেক অনেক ধন্যবাদ এই তথ্য তুলে ধরার জন্য, অনেক ধন্যবাদ। সুমিত ছিল এতক্ষণ, সুমিত কলকাতা থেকে আপডেট। আমাদের গুড্ডু রয়েছে, গুড্ডু দাস হরিণঘাটের প্রতিনিধি, কি আপডেট রয়েছে গুড্ডু? আজকে বিনয়দা সকাল থেকে, হ্যালো, জানাও আমরা শুনতে পাচ্ছি, কি আপডেট রয়েছে? একটা সিপিএম এর তরফ, পৌরসভা নির্বাচন সামনে, আর আজকে সিপিএম এর তরফ থেকে একটি ছোট কর্মী সভা রাখা হয়েছে। আর গতকালই শোনা যাচ্ছে একটা, আজকে যেমন কর্মী সভা রয়েছে, আর গতকালই সিপিএম এর তরফ থেকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। কালকে একটা সম্মেলন রয়েছে বেলা 3টের সময়, ওখানে সাংসদ থাকবেন, প্রাক্তন সাংসদ থাকবেন, অলোকেশ দাস থাকবেন এবং সিপিএম এর একাধিক জেলা নেতৃত্বরা থাকবেন। আজ এর সাথে সাথে রয়েছে যে থানা, হরিণঘাটা বিভিন্ন থানার তরফ থেকে নজরদারি চলছে। এখনো অব্দি যারা বিনা মাস্কে বিভিন্ন জায়গায় জমায়েত করছেন, মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে যেমন ধরা হচ্ছে, আবার যাদেরকে ধরা হচ্ছে তারা অভিযোগ করছে যে পুলিশ বিনা মাস্কে তুলে নিচ্ছে, তারা আসছেন, কোনো তাদেরই মাস্ক নেই অনেকের। একাধিক জায়গায় বিভিন্ন জায়গা থেকে খুব একটা যেমন আসছে। আর আজকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আমরা গুড্ডুর থেকে অনেকগুলো তথ্য পেলাম। হরিণঘাটাতে কিন্তু একটা ক্ষোভ রয়েছে, আর এছাড়াও কিন্তু আজকে প্রার্থী তালিকা ঘোষণা করার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রার্থী তালিকা থেকে যেটা আসছে যে 27শে ফেব্রুয়ারি রাজ্যের বাকিগুলো পৌরসভা ভোট হওয়ার কথা, ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে
নির্বাচন কমিশন থেকে করাই আছে, কিন্তু গতকাল আবার বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে করোনা কালের জন্য যেভাবে এই যে 22শে জানুয়ারি ভোটটা পিছিয়ে 12ই ফেব্রুয়ারি করা হয়েছে, ঠিক একই কারণে এই 27শে ফেব্রুয়ারির ভোটটাকে পিছিয়ে দেওয়া প্রয়োজন আছে, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। এটা কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে? করোনা কালের জন্য এই সময়টা কি আদৌ মানে দরকার আছে? কারণ যে নোটিফিকেশন জারি হয়নি, যদিও একটা ঘোষণা এমনি যেটা আমরা শুনেছিলাম রাজ্য নির্বাচন কমিশন কোর্টে বিবৃতি দিয়ে জানিয়েছিল, কিন্তু ভোট ঘোষণা হয়নি, অফিসিয়ালি যে ঘোষণা করার কথা সেটা হয়নি। তাহলে কি ইলেকশন পিছনের একটা সম্ভাবনা মনে হচ্ছে না হতে পারে? এখন এগুলো তো কি বলবো, রাজনৈতিক ব্যাপার, কাটি নির্বাচন কমিশনের উপরে তো একটা মানে হস্তক্ষেপ থাকে, কি করবে। আমরা এটা ভোট সর্বস্ব দেশ পেছবে কিনা আমার সন্দেহ আছে। এই আর কি করোনাকালীন যে পরিস্থিতি, সেটা তিনিও বলেছেন যে স্কুল খোলার ব্যাপারে যে মুখ্যমন্ত্রী বলেছেন আরো 14 দিন কোর্টের কাছে সময় চেয়েছেন, তারপর বলবেন। এই সমস্ত যে বিপদগুলি আছে, এইগুলোকে দেখে তো বোঝা যায় যে ভোট নিশ্চিতভাবে পিছিয়ে দেওয়া উচিত। ভোটের জন্য এত আগ্রহের কি আছে? দেশ তো চলছেই, রাজ্য তো চলছেই। আবার এখন ভোট মানে কি, ভোট হলে পরে আগামী দিনের ক্ষমতাটা যত তাড়াতাড়ি করায়ত্ত করা যায় সেই তো ব্যাপার। আসল ব্যাপারটা জনমঙ্গল, জনকল্যাণ তো এই অবস্থাতেই করা যাচ্ছে, অ্যাডমিশন বসেই করা যাচ্ছে। এত হুড়োহুড়ির কি আছে? যদি স্কুলই না করে তাহলে পরে আর এত ভোটের জন্য দৌড়াদৌড়ি করে কি লাভ? অবশ্যই অনেকগুলো প্রশ্ন ভোটের জন্য প্রশ্ন রয়েছে, কিন্তু ভোট করাতে হবে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোকে ফলো করা প্রয়োজন তো আছে। এটা না করলে তো চলবে না, সেটা তো স্বাভাবিক নিয়ম। দীর্ঘ এমনি প্রায় 18 মাস থেকে বেশি ধরে সময়গুলো চলে গেছে, ভোট পেন্ডিং রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি এই প্রক্রিয়াগুলোকে ঠিক না করা হয়, তাহলে তো একটা অসুবিধা হতেই পারে। একটা প্রশ্ন উঠছে বারে বারে, কোর্টও কিন্তু হস্তক্ষেপ করেছিল এর মধ্যে, হাইকোর্ট তারা জানতে, সুপ্রিম কোর্টও এই মামলা গেছে, হাইকোর্টও বলেছে যে কবে ভোট করাতে চায় সরকার ইতিমধ্যে ক্লিয়ার করে দিয়েছে, সেই ভোটের দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে, কিন্তু আবার করোনা কালের জন্য কিন্তু এটা পিছনের একটা প্রয়োজন আছে বলে জানানো হয়েছে। এটা আদৌ কি প্রভাব ফেলবে নাকি পেছবে না সেটা কিন্তু সময় বলবে, কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু অনেকে মনে করছেন যে হয়তো পেছতে পারে, কারণ যে না পেছলে আর নিয়ম মেনে এই যে একটা নিয়ম সময়সীমা থাকে, নোটিফিকেশন জারি হবার, তারপরে ভোটের সময়সীমা, প্রচারের একটা সময়, সেইগুলো প্রসেস কিন্তু ইতিমধ্যে হয়নি, তাই এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। এবার আসি এই প্রশ্ন থেকে। গান্ধী ঘাটে কিন্তু গতকাল গেছে আমাদের রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর, গান্ধী ঘাটে এসেছিলেন গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করতে। মঞ্চে কিন্তু মঞ্চের উপরে আগে থেকে সাংসদ, গান্ধীঘাটের সাংসদ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার সঙ্গে ছিলেন, তাই তৃণমূল নেতারা কিন্তু ওই মঞ্চে নাকি যোগদান দেয়। এটা কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে? রাজ্যপালের মঞ্চে একজন নেতা থাকবে না, সে তো থাকতেই পারে, না থাকার তো কোনো প্রশ্ন উঠছে না। এই যে মঞ্চ শেয়ার করা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি আসলে প্রত্যেক ক্ষেত্রে একটা রাজনৈতিক ব্যাপার রয়েছে, রাজনৈতিক ব্যাপারটাকে কেউ ছেড়ে দিতে চায় না, তো তারা প্রতিষ্ঠা করতে চাইছে হয়তো। আসলে সেও তো সাংসদ, তো জনপ্রতিনিধি, জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী, তিনিও জনপ্রতিনিধি। তো অনুষ্ঠান তো গান্ধীজিকে কেন্দ্র করে, তারা এটাকে রাজনৈতিক যেহেতু গান্ধীঘাট, হয়তো সেই কারণে তিনি গিয়েছেন সাংসদ। এইখানে জ্যোতিপ্রিয় মল্লিকও যেতে পারতেন, কেন জানি যেহেতু তিনি দেখছেন যে কাগজেই দেখতে পাচ্ছি সাংসদ অর্জুন সিং উপস্থিত থাকার কারণে তিনি অতিথির আসনে বসেছেন, মঞ্চে তিনি ওঠেননি। এই তো দেখতে পাচ্ছি। আসলে এই যে যদি রাজনৈতিক তরজা যদি হয় যে অর্জুন সিং এর বিরুদ্ধে যেটা উঠেছে যে তিনি একটা সাম্প্রদায়িকতা মানে সৃষ্টির চেষ্টা করছেন, এই যে এখন একটা অভিযোগ, তারপর এই যে সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, এই যে বোমা বিস্ফোরণ, এই যে একটা এটাকে দাঙ্গার প্রবাহ তৈরি করছে, এইরকম একটা ব্যাপার, মন্দির মসজিদ এই সমস্ত প্রসঙ্গ তিনি তুলছেন। এই প্রসঙ্গ তুলেই তিনি জাননি যে কেন বিজেপির সঙ্গে যাব, বিজেপি আছে, আমরা কেন যাব। আরো একটু বুঝতে হবে, এই সমস্ত কাণ্ড কারখানা যা অভিযোগ অর্জুন সিং এর নামে আসছে, তিনি তো তার মূল বিষয়টা তো তৃণমূল দীর্ঘদিন যাবৎ তিনি করে এসছেন। তো তৃণমূল থাকাকালীনও এই অভিযোগ তার মধ্যে ছিল, তখন তিনি এই সমস্ত অভিযোগ কিন্তু ওঠাননি।
কেন ওঠাননি, অর্থাৎ নিজের দলে যখন থাকবেন তখন তিনি ঠিক আছে দাঙ্গাবাজ নন, আর এবং তৃণমূলে থাকাকালীনই ওইখানে দাঙ্গা হয়েছে, অবশ্যই। তুমি তো গেছো, আমরাও অবশ্যই, গেছি। অবশ্যই আর সেই জায়গায়- এখন তিনি দাঙ্গাবাজ, আর তখন দাঙ্গাবাজ ছিলেন না। অবশ্যই এই রাজনীতির লোকে এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্ন চলে আসছে, কিন্তু আমরা যদি প্রশাসনিক জায়গা থেকে দেখি, রাজ্যপাল সকলের রাজ্যপাল, হ্যাঁ, হ্যাঁ। মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী, এখানে তৃণমূল আর সিপিএম আর বিজেপি হতে পারে না। ঠিক রাজ্যপাল ক্ষেত্রেও কিন্তু এই দলাদলি ব্যাপারটা না, না, হয়। কালকে তো যেহেতু কাল- সরকারি অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠানে সাংসদের হিসেব মতন থাকার কথা, এলাকার যে বিধায়ক আর নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, থাকবে তো। তাদেরও থাকার কথা। থাকবে। এইটাই স্বাভাবিক প্রক্রিয়া। এইটাই কিন্তু প্রধানমন্ত্রী দিল্লি থেকে ছুটে আসলে বিজেপির প্রধানমন্ত্রী বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবে না, এটা তো হতে পারে। হতে পারে। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। রাজ্যপালের ক্ষেত্রেও একই ব্যাপার, তাকে সেই মঞ্চে যাচ্ছেন, সেখানকার প্রতিনিধিদের থাকার কথা, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে চলে গেছে এই ভেদাভেদ, এই লড়াই কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু তারা প্রশাসনিক বিধি নিয়ম কিন্তু কেউ মানছেন না। এটা নিয়ে কিন্তু রাজ্যপাল একটু ক্ষোভ উগড়ে দিয়েছেন গতকাল। একটা কথা বলছি আমি, কালকের দিনটা কিন্তু ওই গান্ধীজির মৃত্যুর দিন এরকম ঠিক ভাবে দেখলেও চলবে না। কালকের দিনটা ছিল শহীদ দিবস, স্বাধীনতার পরে প্রথম শহীদ, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর প্রথম শহীদ গান্ধীজি। তো তার এই যে শহীদ পত্র, এই যে শহীদের জন্য প্রাণ মানে দেওয়া, সাম্প্রদায়িকতা বিরোধী তার যে একটা চিন্তা ভাবনা, আর তারা নিজেরাই না, বলছে আপনি এটাকে কি আমি এটা আমি তাকে সম্মান দেওয়া উচিত। বোঝার চেষ্টা নেই। শহীদ দিবস স্বাধীনতার পর শহীদ কেন? স্বাধীনতা পেয়ে গেছি, স্বাধীনতার জন্য শহীদ তো গান্ধীজি হননি, স্বাধীনতা আমরা পেয়ে গেছি। তাহলে স্বাধীনতার পর প্রথম আমাদের রাষ্ট্রের এই যে জঙ্গি হামলা, তার উপরে হামলা হলো, তাকে খুন করা, এটা প্রথম খুন হতে পারে, প্রথম হামলা হতে পারে স্বাধীনতার পর। স্বাধীনতার পর প্রথম শহীদ কি করে এটা নিয়ে যদি একটু দেখ না, আমি বলছি এই কারণে তিনি জাতির জনক, একটা সাম্প্রদায়িক শক্তির হাতে তিনি খুন হয়েছেন। ফলত শহীদ তো একটা, তার একটা প্রাণদানের একটা মহত্ব আছে। তার এই প্রাণদান তো নয়, না, এই খুন হলে অন্যের হাতে তো খুন হয়েছেন, পুলিশের হাতেই তো খুন হয়। তো এই শক্তির হাতে খুন হয় উনি তো পুলিশ ছিলেন। না, পুলিশ ছিলেন না, তাহলে তোমরা যেটা বলছো বা এই কথাটাই বলা উচিত, টেরোরিস্টের হাতে তিনি খুন হয়েছেন। হ্যাঁ, টেরোরিস্ট হাতে হয়েছে, আর তিনি তো জাতির জন্য কিভাবে স্বীকৃত, একটা টেরোরিস্টের হাতে যদি খুন হয় তাহলে তাকে নিশ্চয়ই শহীদের মর্যাদা তাকে দিতে হবে। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তো তার একটা বিশেষ ভূমিকা ছিল, ধর্মীয় মিলনের জন্য তো একটা বিশেষ ভূমিকা তার ছিল। তো ফলত সেই জন্যই এইটাকে শহীদ দিবস হিসাবে রাষ্ট্র ঘোষণা করেছে। অবশ্যই এটা কিন্তু থাকছে, কিন্তু এই গান্ধীজির ব্যাপার নিয়ে আর রাজ্যপালের ব্যাপার নিয়ে আমরা গতকাল দেখলাম রাজ্যপাল এই গান্ধী মূর্তির কাছে, অর্থাৎ ব্যারেকপুরে গান্ধীঘাটে মঞ্চ শেয়ার করা হয়নি, কিন্তু আমরা দেখলাম কলকাতাতে কিন্তু মঞ্চ শেয়ার করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী। ওইখানে গেছিলেন রাজ্যপালের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, তাকে আমরা ওইখানে দেখলাম, তিনিও মালা দিয়েছেন, এই ওনার সাথে ছিল রাজ্যপাল। তবে রাজ্যপাল সেই জায়গাও কিন্তু বিতর্ক এড়িয়ে যাননি, তিনি সেখানেও কিন্তু মমতার বিরুদ্ধে তো দেখেছেন সেই অনুষ্ঠানে মাল্যদানের পর কি বলেছেন, আসুন একবার শুনে নেই, দেখাই জনগণও শুনে নিক আর তিনি কি বলেছেন। से कहना पड़ रहा है कि डायलॉग के लिए क्या डायरेक्ट क्या आप इस स्थिति में नहीं है? जी, वही मैं पूछ रहा हूँ। नंबर 1, सरकारी तंत्र क्या करता है, ये उनका विवेक है। क्या राजनीतिक कदम उठाते हैं, क्या वैधानिक कदम उठाते हैं, उनका है। आपके राज्यपाल ने बड़ा अपमान सहा है, जिस पर आप लोगों ने कोई टिप्पणी नहीं की। आपके राज्यपाल ने उनकी गूट पी है। क्या क्या गालियां मैंने नहीं सुनी है। कानून में रास्ता है, मैं कोई रास्ता अख्तियार नहीं करता। अरे दिखा दी कारण जब राज्य की मुख्यमंत्री राज्य में और राज्य के बाहर अत्यंत गंभीर असम्मानजनक टिप्पणी करती है, और उसकी पराकाष्ठा गोवा में हुई जब वो एक राजनीतिक मिशन पर थी, उसको भी मैंने नजरअंदाज कर दिया। नथिंग विल डिटर मी फ्रॉम परफॉर्मेंस ऑफ माई ड्यूटी, and I have no anger, no anguish against anyone who says these things.
आई नो देयर फ्रीडम इज कर्टेड। विधानसभा में निंदा प्रस्ताव लाने की बात की जा रही है। দেখলাম তমালদা যে বলছেন যে খুন কা ঘুঁট हमने पिया है, অর্থাৎ রাজ্যপাল বলছেন তাকে পদে পদে মুখ্যমন্ত্রী অপমানিত করছেন, অসম্মানিত করছেন, রাজ্যেও করছেন, রাজ্যের বাইরে গিয়েও করছেন। এই আক্ষেপ কিন্তু তিনি সেখানে রেখেছেন, সেটা তিনি বলছেন। রাজ্যপাল বারে বারে এই কথাটা প্রত্যেক মঞ্চ, তিনি যখনই যে কোনো মঞ্চ হোক না কেন, যেখানে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, মানে মুখ্যমন্ত্রীকে বিধে দিতে তার কিছু সময় লাগে না। সেটাকে আপনি যদি আপনার ভাষায় ব্যাখ্যা করেন। এই তার মানে তো দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, তারপর তো বিধানসভায় এরপর তিনি যদি যান কৈফিয়ত চাওয়া হবে কেন তিনি আসছেন, বলেছে। অর্থাৎ এই যে একটা দ্বন্দ্ব, দুজনেই তো একজন মুখ্যমন্ত্রী সরকারি ভাবে তিনি রাষ্ট্র চালাচ্ছেন, এই রাজ্য চালাচ্ছেন, আর তাতে তিনি তাকে নিয়ন্ত্রণ করছেন, রাজ্য কাজ করা উচিত। দুজনে যদি বিরোধী হয় তার রাজ্যের কি উন্নতি হবে? এটা কেন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আমি বুঝতে পারছি না। অবশ্যই এই প্রশ্ন কিন্তু বারে বারে উঠেছে বিভিন্ন মহল, প্রত্যেক মহল জায়গায় কিন্তু মাঝে মাঝে এমন হয় রাজ্যপালকে কিন্তু বিভিন্ন কটাক্ষ করেন, নিজেও বলছেন যে আমিও বলতে চাইছি এটাকে ইচ্ছা করে দুই দলই টিকিয়ে রাখছে কিনা, লাইন লাইতে থাকবার জন্য, জনগণের মধ্যে এটা রাখবার জন্য যে আমরা দুজনে, এর কোন রকম কৌশল আছে কিনা আমি জানি না। অবশ্যই এই প্রশ্ন কিন্তু খুব মারাত্মক প্রশ্ন রয়েছে। কিন্তু এই যে শোভনদেব চট্টোপাধ্যায়, এই যে গেলেন তো শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যপালের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের কিন্তু কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে, তিনিও বলছেন যে ওইখানে আমি শুনলাম যে ওনারও কিন্তু এই রাজনীতিতে প্রায় 40 বছর 60 বছর হয়ে 60 বছর অতিক্রম করছেন রাজনীতিতে, সক্রিয় রাজনীতিতে 60 বছর তিনি অংশগ্রহণ করছেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, তিনি বলছেন এটা কিন্তু ঠিক বার্তা বহন করছেন না। শুনে নেই উনি কি বলছেন, একবার যদি শুনে নেই আমরা। শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্রীয় রাজ্যের প্রবীণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ, কিন্তু পরিচিত, দীর্ঘদিন ধরে প্রথম থেকে লড়াই করছেন। তিনিও কিন্তু একটা রাজ্যের মধ্যে ট্রেড ইউনিয়ন কিন্তু বিতর্কিত না, তার কিন্তু একটা অন্যরকম ছবি সবসময় আমরা দেখেছি। তার কথাবার্তা কিন্তু একটা পরিষ্কার একটা দিক আমরা দেখতে পাই অনেক সময়। আসুন একটু কি বলেছেন সেই শোভন দেব চট্টোপাধ্যায়, বিদ্যুৎ মন্ত্রী, শুনে শোভন দেব চট্টোপাধ্যায়। আমরা সেই টেকনিক্যালি কারণে আমি যোগাযোগ করতে পারছি না, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। যদি আমরা দেখাতে পারি খুবই ভালো হয়, সেটা এখনো টেকনিক্যালি আমি করতে পারিনি, আমি পরে আমরা আসছি সেই বিষয়ে পরে দেখানোর চেষ্টা করব। আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কে এই মুহূর্তে আমরা জুড়তে পারিনি। এই যে তমলদা, যে শোভনদেব বলছেন যে 60 বছর হয়ে গেছে তার রাজনীতিতে, এই যে রাজ্যপাল যিনি এসেছেন আমাদের রাজ্যে, তিনিও কিন্তু সক্রিয় রাজনীতিতে ছিলেন, বিজেপি ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিনের রাজনীতির পর আবার রাজ্যপাল তাকে করা হয়েছে, তার এভাবে রিয়েকশন, সেটা নিয়ে কিন্তু একটা বলছে যে ওনারও কিন্তু বোঝা উচিত। ওনার কি বোঝা উচিত আপনার মনে হয়? বোঝা উচিত একটা রাজ্যের সঙ্গে সংঘাত করা, মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাত করা, একটা রাজনৈতিক দলের সঙ্গে সংঘাত করা, প্রশাসনিক ভাবে সংঘাত করা, এই সংঘাতটা না করে তারা যদি মেটান তাহলে তো মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, রাজ্যের মঙ্গল হয়। অবশ্যই দেশের মঙ্গল হয়, রাজ্যের মঙ্গল হয়, এটা বুঝতে পারছি। তাহলে মুখ্যমন্ত্রী এটা নিয়ে মেটানোর চেষ্টা হচ্ছে না, এটা কিন্তু একদম ওপেন লড়াই চলছে। এভাবে ওপেন লড়াইটাকে কিভাবে দেখছেন? এরকম ওপেন ভাবে লড়াই করছে সবাই। আমি বলছি রাজনৈতিক ভাবে দেখছি এটার মধ্যে কৌশল আছে কিনা। দুজনেই দুজনের যে বিরোধী, দুজনেই লাইন লেগে থাকতে চাইছে, তারও যে ক্ষমতা আছে, তারও যে ক্ষমতা রয়েছে, এই দুটো দ্বন্দ্ব তারা দেখাতে চাইছেন যে আমিও কম চাই না, এইরকম একটা ক্ষমতা দর্বী ব্যাপার এই জিনিসটা চলছে। যে কোনো মঞ্চে লড়াই, এরকম সরাসরি লড়াই চলছে, এটা লোক আর পছন্দ করছে। এটা সত্যি কি ভালো বার্তা যাচ্ছে? কারণ যে আমরা ইউনিভার্সিটির ক্ষেত্রেও দেখছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেটা নিয়ে আমরা আলোচনাও করছি আগে, যে এভাবে ইউনিভার্সিটির চ্যান্সেলর পদ ত্যাগ করতে চাইছে তিনি। আর এই যে মিটিং বড় ডাকেন রাজ্যপাল, ইউনিভার্সিটির সমস্ত ভিসিদের ডাকেন, তখনও তারা কেউ গুরুত্ব দেয় না।
এরপে গুরুত্বহীন হয়ে হয়ে পড়েছে পড়ছে। হয়ে যাচ্ছেন রাজ্যপাল। তবে আসুন একবার পেয়ে গেছি শোভন দেব চট্টোপাধ্যায়কে পেয়ে গেছি আমরা, কি বলেছেন দেখে নিন। কি বলবেন, মানে আপনার সাথে কি আলোচনা হলো এবং রাজ্যপালের যে অবস্থা? আমার সঙ্গেও রাজ্যপাল আমার কাছে অনেকগুলি ঘটনার কথা উল্লেখ করেছেন, কনস্টিটিউশনাল রাইটসের কথা বলেছেন, অধিকারের উৎসের কথা বলেছেন। আমি বলেছি তারপরেও একটা জিনিস থেকে যায়, রাজ্যপালকে আমি বলেছি যে আমিও 60 বছর হলো মুখ্যমন্ত্রী, 2022 সাল নিয়ে আমার 60 বছর হয়ে গেছে পলিটিক্সে আছি। আমি এইটুকু মনে করি যে গভর্নরের সঙ্গে রাজ্য সরকারের একটা সুসম্পর্ক থাকা উচিত। এবং আপনি একজন বয়স্ক সিনিয়র ম্যান, আপনি রাজনীতির অঙ্গনে ছিলেন, আবার অ্যাডমিনিস্ট্রেশনও দেখছেন, রাজনীতি সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক। আমার মনে হয় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে এই যাবতীয় সমস্যা মিটিয়ে নিন। রাজ্যপালের সঙ্গে রাজ্যের শাসক দলের বিরোধ, এটা দেখতে ভালো লাগে না। আপনি নিশ্চিতভাবে চেষ্টা করুন। আপনি যদি চেষ্টা করেন তাহলে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একজন মানুষ যাকে দেখে কথা বললে তিনি সে কথা শুনবেন। আমার বিশ্বাস আপনি এই কাজটা করবেন। আপনার যথেষ্ট সিনিয়র ম্যান, আই এম অলসো এ পলিটিক্যাল সিনিয়র পলিটিশিয়ান ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। প্লিজ কাইন্ডলি ট্রাই টু ডু। উনি আজকে যাতে অভিযোগ করেছেন যে এই যে বললেন যে মুখ্যমন্ত্রীকে যদি ডেকে মিটিয়ে নেওয়ার কথা রাজ্যপাল বলেন, বলছেন যে এটা মিটে যেতে পারে। ভালো অ্যাপ্রোচ দিয়েছেন। কিন্তু এই যে বারে বারে তাকে কটাক্ষ করা হচ্ছে, সেটাও কিন্তু তিনি বলছেন না। প্রত্যেক মঞ্চে উনি তো বললেন, মঞ্চে রাজ্যপাল যে প্রত্যেক মঞ্চে তাকে বাইরে রাজ্যে আর রাজ্যের বাইরেও কিন্তু অসম্মানজনক, উনি তো রাজ্যপাল একজন, অসম্মানজনক কোন একটা উক্তি করা হয় আর রক্ত খুন কা ঘুট পিতে হয় বলতেন। মানে উনিও মানে, কিন্তু তার মানে এটা কি দুজনে কেউ কিছু বা হতে চাইছে, ইগো লড়াই চলছে, ইগো লড়াই চাইছে, এটা রাখতেও চাইছে রাজনৈতিক ভাবে, আমার ধারণা। অবশ্যই এই বিভিন্ন কিন্তু তথ্য উঠে আসছে। আপনারা জানেন যে আজকে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বললাম। আরেকটি বড় কিন্তু তথ্য এর মধ্যে রয়েছে, সিঙ্গুরের জমি। আপনারা জানেন সিঙ্গুর জমি নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। এই সিঙ্গুর আন্দোলনকে ভিড় করে কিন্তু বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে সফল হয়েছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের কিন্তু টাটার কারখানা আর হয়নি, টাটাকে সমস্ত কিছু গুটিয়ে চলে যেতে হয়েছিল। এই সিঙ্গুরের জমি কিন্তু নতুন রাজনীতির একটা দিগন্ত তৈরি করে, রাস্তা তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, একটা সিঁড়ি যেটা দিয়ে ধাপে 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 মুখ্যমন্ত্রী কিন্তু শিখরে উঠে আসেন। এখন মুখ্যমন্ত্রী তখন তৃণমূল নেত্রী, সর্বোচ্চ নেত্রী, ধাপে 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 মুখ্যমন্ত্রী চেয়ার অব্দি পৌঁছান। এই সিঙ্গুর কিন্তু তার একটা বড় আন্দোলনের একটা দিক। আজকে সিঙ্গুর কিন্তু কলকারখানা হয়ে গেল শেষ। সেই কবে থেকে আন্দোলন শুরু হয়েছে, 2009-এর আগের থেকে কিন্তু সেই আন্দোলন ধাপে এখন এই মুহূর্তে আমরা দেখুন যে 9 থেকে এই 22 চলে এসেছে। সিঙ্গুরে আর কোনো কারখানা ওখানে গুটিয়ে নেওয়া হয়েছে, টাটা গুটিয়ে নিয়েছে। জমি এরকম ভাবে পরিত্যক্ত রয়েছে, চাষবাস জমি শেষ হয়ে গেল, আর চাষও নেই, কারখানাও নেই, ওইখানকার মানুষের কাজও নেই। এই কারখানাতে আবার শোনা যাচ্ছে যে মাছের ভেড়ি করতে বা শুরু করতে ভাবছে সরকার, কাজ শুরু হয়ে গিয়েছে। এইটা এই যে মানে কতটা এই জায়গাটা, এই সিঙ্গুরের জায়গাটা রাজ্যের কতটা ক্ষতি করলো, মানুষের কতটা ক্ষতি করলো, আর আবার এই মাছের ভেড়ি করে কি কতটা প্রফিট করবে, কি মনে হয় আপনার? সন্দেহ রয়েছে এইখানে। তো পাল্টা শিল্প, যেই কথা বলা হচ্ছিল শিল্প হবে, এখন মাছের ভেড়িটা যদি সেই শিল্প হয়ে দাঁড়ায়, এখানে তো বোঝাই যাচ্ছে যে এই জমি আর চাষযোগ্য নেই এবং কৃষকরাই বলছে এখানে আর চাষ করা যাচ্ছে না। আর সেই অনুযায়ী ধানের দাম বা যা পাওয়া যাচ্ছে কিছুই পাওয়া যাচ্ছে না, ফলত তারা বাধ্যই হচ্ছেন এবং অনেকে লিজ দিয়ে দিয়েছেন, অনেকে বিক্রি করছেন। এইখানে কি এই যারা এই মাছের চাষ করবে সেই অনুযায়ী কাজ হচ্ছে। আমি তো দেখলাম ওই যে জেবিসি মেশিন দিয়ে গর্ত করা হচ্ছে। আজকের কাগজে সব কাগজে প্রথম পাতায় এইটা আছে, অর্থাৎ চাষি আর চাষি থাকছে না, মাটি আর মাটির কাছে থাকছে না, তারা চলে যাচ্ছে অন্য জায়গায়, ব্যবসায় চলে যাচ্ছে। তো এখন এই ব্যাপারে একটা যে শ্রেণীর উদ্ভব হয়েছিল সোকল বিদ্যজন, এরাও কিন্তু নিশ্চয়, তারা কিন্তু আর কিছুই বলছেন না এই সব ব্যাপার নিয়ে যে কি হচ্ছে না হচ্ছে। এই এত বছর ধরে, এই যে বছর কত 13 থেকে 14 বছর হয়ে গেল,
13-14 বছর হয়ে গেল, তারাও নিশ্চুপ এই সিঙ্গুর নিয়ে কি করবেন মুখ্যমন্ত্রী, তার কাছের লোকরা যারা তার কাছে চলে গিয়েছেন, যারা আন্দোলনে মেতে উঠেছেন, তারাও কিছু জবাবদিহি করছেন না। আমরাও সেইভাবে নীরব হয়ে রয়েছি, চুপচাপ করে রয়েছি। চাষিরা সেখানে কি অবস্থা আছে, কি অসুবিধা, তারপর আর আমরা দেখলাম না। আসলে তো হয়ে গেছে তো আসল জিনিসটি তোলা, যেটি তোলার দরকার, যে ফয়দাটি তোলার দরকার সেটা তোলা হয়ে গেছে, ফলত আমরা সেখানে নেই। জমি, চাষের জমি 4 ফসলি 5 ফসলি এরকম 3 ফসলি এরকম অনেক কথা শুনেছিলাম আমরা, সেসব শেষ হওয়ার পর এখন আবার মাটি কাটা শুরু হয়েছে। মাটি কেটে এখন ভেরি তৈরি করা হবে। তুমি বুঝো কি প্রকল্প, এবং সরকার তার দিচ্ছে, এখান থেকে কি প্রফিট আছে, কি মুনাফা আছে জানি না আমি। যাই হোক, মাছের চাষ শুরু হবে, মাছের কিছু একটা জমিকে কিছু একটা কাজে লাগাতে চাইছে, কিন্তু মানুষের অর্থনৈতিক অবস্থা যেন সুরক্ষিত থাকে, তারা যেন অর্থ উপার্জন করতে পারে, সেই দিকটা যেন দেখা হয়, সেটা যেন দেখা হয়। এখন কি বলা যায়, অবশ্যই দর্শক বন্ধু, ইতিমধ্যে একটু বলি, নন্দীগ্রামেও কিন্তু বাগদার চিংড়ির চাষ শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামে। এখন মানুষ তাকিয়ে আছে ওই যে দেউলি পাঁচামির দিকে, ওইখানকার জমি কি হবে এইটা নিয়েও মানুষ ব্যস্ত। সিঙ্গুরেও মাছের ভেড়ি আর নন্দীগ্রামে, মানে এই আন্দোলনের জায়গাগুলো মাছের জায়গায় চলে যাচ্ছে, মাছের জায়গায় চলে তার যাচ্ছে। মানে বাংলার মাছ ভাত কিন্তু আবার জায়গা পাচ্ছে না। মাছ পাবে, এবার ভাত পাবে হয়তো কম, কারণ ধান চাষ যদি কমে যায় তো খালি মাছ দিয়েই খাবে, খালি মাছ খাবে। তাই মাছের দিকে সরকার নজর দিচ্ছে। মাছের দিকে নজর। মাছ অবশ্যই অনেকগুলো ঘেরি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়ে ভরাট হয়ে আবার ওইখানে বিল্ডিং হয়েছে, যেখানে ভেড়ি ছিল সেখানে ভরাট হয়ে বিল্ডিং হচ্ছে, আর যেখানে মাটি চাষ ছিল সেখানে খুঁড়ে কিন্তু আবার ভেড়ি হচ্ছে। তাই এটা সরকারের কিন্তু একটা সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। একটা যাই হোক, নতুন পরিত্যক্ত জায়গাকে কাজে যদি লাগায়, মানুষের যদি রোজগার সৃষ্টি হয়, মানুষের আর্থিক অবস্থা পাল্টায়। দেখো রোজগার দেখো, আমি বলছি এখন মূলত মানুষের আর্থিক কষ্ট আছে। এই 3 বছর ধরে, যে 3 বছর হয়ে গেল কোভিড সিচুয়েশন, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। তুমি যদি স্কুলগুলো খোলো তাহলে বুঝতে পারবে যে কত ড্রপ আউট, কত মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, কত ছেলেরা বাবার সঙ্গে বাজারে সবজিতে মিশে গেছে, ফুটপাতে আমাদের এই অঞ্চলেই তুমি দেখতে পাবে। তো সুতরাং অর্থনৈতিক একটা যে দরকার, ব্যবস্থা যে দরকার, এখান থেকে যে লোক রেখে, মানে লক্ষ্য রেখে যদি কাজ কিছু করে তো নিশ্চিত সমর্থনযোগ্য। এছাড়া এখন এই মুহূর্তে কিছু বলার নেই। অবশ্যই। আর দাদা, এখন মোটামুটি আমাদের সময় শেষ হয়ে গেছে আলোচনা। এই আপতাকের এই অনুষ্ঠান, আপতাক সকাল সকাল এই মুহূর্তে আমাদের এখানে শেষ করতে হবে, সময় অনেকটা এগিয়ে গেছে। তবে দর্শকদের জানিয়ে রাখি, আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরুন, কথা বলুন, কমেন্টস করুন। আর আপনার এই অনুষ্ঠান কেমন লেগেছে, কেমন লাগছে, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়, সেগুলো আপনারা কিন্তু তুলে ধরবেন, বক্তব্যের মধ্যে দিয়ে জানাবেন, কমেন্টসের মধ্যে দিয়ে জানাবেন। আমরা আপনাদের যে সাজেশন সেটাও অবশ্যই মেনে, যেটা আপনাদের ইচ্ছার মতন আমরা টুইস্ট করার চেষ্টা করব, যেটা যাতে আপনাদের প্রিয় করে তোলে, আপনাদের প্রিয় লাগে। এছাড়াও আপনার এই মঞ্চটা, আপনার বিশেষ করে এবার বলছে জনতা, এই মঞ্চটা নাম দেওয়া হয়েছে, আপনারা যদি কোথাও মঞ্চ না পান বা না বলার সুযোগ না থাকে, এই মঞ্চটাকেও ব্যবহার করতে পারেন। কারণ যে এই মঞ্চটা শুধু জনগণের স্বার্থে কিন্তু আপনার সমর্পিত করেছে, তাই এই মঞ্চের নামও কিন্তু এবার বলছে জনতা করে রাখা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেকে সুরক্ষিত রাখবেন। আজকে এখানেই, নমস্কার।